বাশার সরকারের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ার বাফার জোন দখল করে সেখানে অবস্থানের ঘোষণা দিয়েছে তারা। এ নিয়ে বৈশ্বিক সমালোচনার মুখে পড়েছে ইসরায়েলি সরকার। সিরিয়ায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংস্থাটির প্রধান সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, সিরিয়ায় সহিংসতা বন্ধে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। সিরিয়ায় ইসরায়েলি হামলা জাতিসংঘ মহাসচিব বিশেষভাবে উদ্বিগ্ন। তিনি চান এই অঞ্চলের প্রতিটি পক্ষ সব ধরনের সহিংসতা থেকে দূরে থাকুক। সিরিয়ার এই অস্থির সময় কাটিয়ে উঠতে সবার সহযোগিতামূলক আচরণ করা উচিত। ইসরায়েলি হামলাকে সমর্থন করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে এসব হামলা চালাচ্ছে। এর মধ্যে সিরিয়ার লাতাকিয়া ও তারতুসে অস্ত্রের একাধিক গুদামে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার থেকে এখন পর্যন্ত সিরিয়ার 13টি প্রদেশে হামলার তথ্য নথিভুক্ত করেছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে সিরিয়ার জনগণ একটি ত্রিমুখী সংকটের মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল ইস্কাও। তিনি বলেন, সিরিয়ার দামেস্কে এখনও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। সেখানে বাজার ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি, পাশাপাশি বাড়ছে খাদ্যের দাম। এর মধ্যে সহায়তা অব্যাহত রেখেছে সংস্থাটি। সিরিয়া সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তুরস্কে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে সিরিয়া ইস্যুতে আলোচনা করেছেন তিনি। সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে বলে জোর দেন এই দুই নেতা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এটি কোনো সাধারণ পানি নয়। বিষাক্ত রাসায়নিকযুক্ত পানি ব্যবহার করে ভারত সরকার নিজ দেশে কৃষকদের দমন করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যতই সোচ্চার আর সরব ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সহ সমমনা গোষ্ঠীগুলো ততটা নীরব, নিষ্পৃহ, নিষ্ক্রিয়, এক কথায় কিছুই ঘটেনি মনোভাব নিজ দেশে কৃষকদের ন্যূনতম দাবির প্রশ্নে। ভারতে কৃষকদের অবস্থা এতটাই নাজুক যে প্রতি বছর সেখানে বাড়ছে কৃষক আত্মহত্যার ঘটনা। খোদ ভারত সরকারের এক হিসাবে দেখা গেছে দেশটিতে প্রধানমন্ত্রী মোদী সরকারের আমলে বেড়েছে কৃষক আত্মহত্যার ঘটনা। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে 2021 সালে ভারতে 10,881 জন কৃষক আত্মহত্যা করেছে। মানে প্রতিদিন গড়ে 30টির বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে, যে সংখ্যা আগের বছর 2020 সালে ছিল 10,677 জন। কৃষকদের অভিযোগ, এভাবে বছরের পর বছর ধরে ভারতের ক্ষমতাসীনদের দমন নিপীড়নের শিকার হয়ে আসছে দেশটির দরিদ্র কৃষকরা। উপেক্ষা করা হচ্ছে তাদের ন্যূনতম চাওয়া আর দাবিকে। তবু প্রতিবারই ঠিক এভাবেই দমন নিপীড়নের বিরুদ্ধে আরও জোরালোভাবে রুখে দাঁড়িয়েছে তারা। এই দৃশ্য শনিবার পাঞ্জাব হরিয়ানা সীমান্তের শম্ভু অঞ্চলে। কৃষি পণ্যের একটি ন্যূনতম দাম নির্ধারণের দাবিতে এদিন আবারও রাজপথে নেমেছে কৃষকরা। আন্দোলনে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। কৃষকদের দিল্লি চলো কর্মসূচি ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে হরিয়ানা পুলিশ। ভয়াবহ বিষয়, সে পানিতে ছিল বিষাক্ত রাসায়নিক, এমন দাবি কৃষকদের। তারা জানিয়েছে সেখানেই থেমে নেই পুলিশ। ড্রোন ব্যবহার করে খেতে থাকা কৃষকদের উপর টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। এবার পুলিশ আরো শক্তিশালী টিয়ার গ্যাসের শেল ব্যবহার করেছে এবং এতে রাসায়নিক যুক্ত জলকামান ব্যবহার করেছে। তারা মিডিয়াকে সরিয়ে দিতে জলকামান ব্যবহার করেছে। তারা কাছাকাছি খেতে কৃষকদের উপর টিয়ার গ্যাস ছুঁড়তে ড্রোন ব্যবহার করেছে। সারা দেশ দেখছে ভারত সরকার এবং তাদের আধাসামরিক বাহিনী কিভাবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারী কৃষকদের উপর হামলা চালিয়েছে। তবে যথারীতি বিষাক্ত রাসায়নিক পানি ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে হরিয়ানা পুলিশ। তাদের বাধার মুখে আসছে 16 থেকে 18 ডিসেম্বর ট্রাক্টর মার্চ ও রেল রোকো কর্মসূচি ঘোষণা করেছে কৃষকরা। তারা বলছে মোদী সরকারের দেয়া প্রতিশ্রুতি 4 বছরেও পূরণ না হয় দাবি আদায়ে তারা আবারও এই কর্মসূচি ঘোষণা করেছে। কৃষকরা জানান, মোদী সরকার কৃষিপণ্যে একটি ন্যূনতম দাম নির্ধারণ করে কৃষিপণ্য কৃষকদের কাছ থেকে কিনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার এ ব্যাপারে চুক্তিতে যেতে নারাজ। আর চুক্তি না করলে ভবিষ্যতে যে কোনো সরকার নির্ধারিত ন্যূনতম মূল্যে কৃষিপণ্য নাও কিনতে পারে। ফলে আবারও তৈরি হতে পারে কৃষক দমন। তাই নতুন করে আন্দোলন শুরু করেছে কৃষকরা।
ভারতের কৃষকদের এই আন্দোলন কি সফল হবে নাকি আবারও নির্যাতনের মুখে মুখ থুবড়ে পড়বে? বিশ্লেষকরা বলছেন, কৃষকদের দাবি না মেনে মোদী সরকার আদতে নিজ দেশের দরিদ্র জনগোষ্ঠীকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করছেন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই তলানির অভিমুখী। নানা ছুতা আর অভিযোগে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ব্যস্ত প্রতিবেশী রাষ্ট্র ভারত। ক্ষমতাসীন বিজেপি সহ কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর চরম উস্কানি আর আগ্রাসী বক্তব্যে দুই দেশের বিদ্বেষ আর সামাজিক মাধ্যমের গণ্ডিতে নেই। এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত সামাজিক মাধ্যম থেকে দেয়া স্ট্যাটাসে কূটনৈতিক তৎপরতায় দূরত্ব কমানোর চেষ্টাকে দুরাশার দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহৎ গণতান্ত্রিক দেশের ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে এমন মন্তব্য কি বাংলাদেশের সার্বভৌমত্ব আর স্বাধীনতায় অস্বীকৃতির অপচেষ্টায় চূড়ান্ত উস্কানি, মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের অস্তিত্বের প্রতি আঘাতের চরম ধৃষ্টতা? 16 ডিসেম্বরকে বিজয় দিবস উল্লেখ করে সাবেক টুইটার আর বর্তমানের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। একই বক্তব্য ফেসবুকেও পোস্ট করেছেন। কোথাও বাংলাদেশের নাম না নিয়ে দাবি করেছেন 71-এ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। মোদী লিখেছেন, আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ ত্যাগ আর অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে, গৌরব এনে দিয়েছে। এই দিবসে তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে, আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। মোদীর বিতর্কিত এই স্ট্যাটাসে বাংলাদেশি কেউ কেউ ধন্যবাদ আর স্বাগত জানিয়ে সানন্দে নতজানু দাসত্বের শিকলবন্দি থাকার পরোক্ষ সমর্থন দিয়েছেন। চরম অপমানজনক ওই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় চুন্তি ইউনিয়ন ছাত্রলীগ নামের অ্যাকাউন্ট থেকে অভিনন্দন জানানো হয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় একজন মোদীকে গুজরাটের কসাই হিসেবে সম্বোধন করেছেন, তো কেউ বলেছেন গোমূত্র পানকারী নেশাখোর নির্লজ্জ পশু। মুসলিমদের হাতে ভারতের শাসনভার যেতে আর বেশি দেরি নেই, তখন মুসলমান ভাইদের হত্যাকারী মোদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হবে। কারো কারো মতে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকে অপমান করেছেন মোদী। সেই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অনস্বীকার্য অবদানকেও খাটো করেছেন। এসেছে ভারতে আশ্রিত শেখ হাসিনার প্রসঙ্গ। তার প্রতি চরম অপমানজনক মন্তব্যের কমতি ছিল না মোদীর স্ট্যাটাসের প্রতিক্রিয়ায়। কারো মতে একজন চা বিক্রেতার পক্ষে এর থেকে ভালো আর কি মন্তব্য আশা করা যায়? হাজার হাজার প্রতিক্রিয়ার ভিড়ে বেশিরভাগই মোদী সহ ভারতীয়দের মনে করিয়ে দিয়েছেন 16 ডিসেম্বর ভারতের নয়, বাংলাদেশের বিজয় দিবস। আর যুদ্ধটা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের, ভারতের নয়। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করলে চরম জবাবের জন্য প্রস্তুতি রেখে মোদীর ধুতি সামলে রাখার হুঁশিয়ারিও দিয়েছেন অনেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে ভারতের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা সহ কারো কারো অপচেষ্টা নতুন নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করে বিভ্রান্তিকর অপতথ্য তুলে ধরে বলিউড মুভির সংখ্যা নেহাত কম নয়। বেশিরভাগ মুভিতেই দেখানো হয়েছে 1971 সালের যুদ্ধটা বাংলাদেশের ছিল না, সেটা ছিল পাকিস্তান ভারত যুদ্ধ। মুভিগুলো ভরপুর ভারতীয় সেনাদের বীরত্ব গাঁথায়, যদিও ইতিহাস বলছে ভিন্ন কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে 3 ডিসেম্বর ভারতের একাধিক স্থানে হামলা চালায় পাকিস্তান। 9 মাসের দীর্ঘ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে মূলত ওই দিনই পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে জড়ায় ভারত। 13 দিন ভারতের স্থল ও আকাশপথে হামলা, মুক্তিযোদ্ধাদের অদম্য প্রতিরোধ আর আত্মত্যাগের বিনিময়ে 16 ডিসেম্বর অর্জিত হয় রক্তস্নাত স্বাধীনতা। বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ায় সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। মেহরাব হুসাইন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক।
জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় ও সরকার বদল ঘিরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের তিক্ততা বাড়ছে। কেবল ক্ষমতাসীন বিজেপি নয়, কংগ্রেস পার্টির রাজনীতিকরাও বাংলাদেশ নিয়ে একের পর এক কটূক্তি ও ক্ষোভ প্রকাশ করছেন। এরই ধারাবাহিকতায় এবারে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের অভিযোগ তুলেছেন ভারতের বিরোধী দলীয় নেত্রী কংগ্রেস পার্টির এমপি প্রিয়াঙ্কা গান্ধী। उस समय भारत अकेला खड़ा था। সোমবার পার্লামেন্টে বক্তব্য রাখার সময় প্রিয়াঙ্কা বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার ডাক দেন। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের আহ্বান জানান তিনি। প্রিয়াঙ্কা দাবি করেন, বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটছে, এমন পরিস্থিতি চলতে দেয়া যায় না। ভারত সরকারের উচিত এ ব্যাপারে বাংলাদেশের সাথে বৈঠক ও আলোচনা শুরু করা। এদিকে ভারতের পররাষ্ট্রনীতি আগামীতে কঠোর করার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার রাজধানী দিল্লিতে আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জয়শঙ্কর বলেন, বিশ্ব এখন আর দুই বা এক মেরু বিশিষ্ট নেই, তাই পরিবর্তিত বিশ্ব ও ভূরাজনীতির প্রশ্নে পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার। বিভিন্ন কারণে ভারত এতদিন আত্মরক্ষামূলক বা গুটিয়ে থাকা পররাষ্ট্রনীতি অনুসরণ করত, কিন্তু সেই দিন আর নেই। ভারত সেসব দিন পেছনে ফেলে এসেছে। এর জের ধরে তিনি আরও বলেন, এখনও ভারতের পুরনো অনেক সমস্যাই অমীমাংসিত। সীমানা এখনও একটি গুরুতর চ্যালেঞ্জ। ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ দিক হল দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলো থেকে পাওয়া অভিজ্ঞতা। Behavioral pattern of states have changed. এদিকে ভারতের ভূরাজনীতি ও পররাষ্ট্রনীতিতে বদল এলে বা আগামীতে তা আরও কঠোর হলে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশেও তার প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে করে এর ফল হতে পারে নেতিবাচক। এ অবস্থায় দুই দেশের মধ্যে যথাযথ বন্ধুত্ব ও মর্যাদার সম্পর্ক স্থাপিত হোক, এটাই সবার চাওয়া। হিজল জোবায়ের, বাংলা ভিশন। সিরিয়ায় সরকার পতনের পর থেকেই স্বৈরশাসক বাশার আল আসাদের দুঃশাসন নিয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। এবার উঠে আসলো আসাদ সরকারের ভয়াবহ দুর্নীতির চিত্র। জানা গেল কিভাবে সিরিয়া থেকে মিত্ররাষ্ট্র রাশিয়ায় অর্থ পাচার করেছে আসাদ সরকার। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ 2 বছরে রাশিয়ায় প্রায় 250 মিলিয়ন বা $25 কোটি সমপরিমাণ অর্থ পাচার করেছেন। কেবল তাই নয়, এই অর্থ দিয়ে তিনি এবং তার আত্মীয়রা গোপনে রাশিয়ায় সম্পদও গড়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আসাদ প্রশাসন 2018-19 সালে সিরিয়ায় বিদেশি মুদ্রার ব্যাপক সংকট থাকার পরও প্রায় 2 টন ওজনের $100 নোট ও 500 ইউরোর নোট মস্কোর ভানকুভো বিমানবন্দরে পাঠিয়েছিলেন। 2018 সালের মার্চ থেকে 2019 সালের সেপ্টেম্বর পর্যন্ত 21টি ফ্লাইটে মোট 250 মিলিয়ন মূল্যের নগদ অর্থ পরিবহন করা হয়েছিল। এসব অর্থ পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাভুক্ত রাশিয়ার ব্যাংকগুলোতে জমা রাখা হয়েছিল। জানা গেছে, নিজ দেশ সিরিয়াতেও বিপুল সম্পদ গচ্ছিত রেখেছেন আসাদ। দেশটির সেন্ট্রাল ব্যাংকের ভোল্টে প্রায় 26 টন সোনা মজুদ রেখেছেন তিনি, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক $2 বিলিয়ন বেশি। এছাড়া বিভিন্ন অনুসন্ধানে সিরিয়ায় মাদক পাচার, জ্বালানি চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপে আসাদ প্রশাসনের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে। অভিযোগ রয়েছে, ক্যাপটাগন নামের একটি মাদক বিক্রির রমরমা ব্যবসা জমিয়েছিলেন আসাদ। সরকার পতনের পর সিরিয়ার এক মিলিটারি বেজের ভেতরে অভিযান চালায় বিদ্রোহীরা। সেখান থেকে এই মাদকের বিপুল সংখ্যক মজুদ উদ্ধার করা হয়। গত 8 ডিসেম্বর আসাদ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর
দামেস্কের পশ্চিমাঞ্চলে আল মাজে এলাকার উত্তরে একটি গ্যারেজে বাশার আল আসাদের গাড়ির বিশাল সংগ্রহশালার খোঁজ মেলে। স্থানীয়দের ধারণকৃত এক ভিডিওতে দেখা যায় আসাদের সংগ্রহে রয়েছে একটি লাল রঙের ফেরারি F50 মডেলের বিলাসবহুল গাড়ি, যার বাজার মূল্য 30 লাখ মার্কিন ডলারের বেশি। এছাড়া ল্যাম্বরগিনি, রোলস রয়েলস, বেন্টলির মতো অন্তত 40টি দামি গাড়ি দেখা যায় ওই গ্যারেজে। তবে এসব কর্মকাণ্ডে জড়িত ছিল আসাদ পরিবারের সদস্যরাও। সূক্ষ্ম কর্পোরেট কৌশল কাজে লাগিয়ে আসাদ পরিবারের একাধিক সদস্য মস্কোতে গড়ে তোলেন সম্পদের পাহাড়। এক্ষেত্রে শুরুতেই এসেছে বাশার আল আসাদের স্ত্রী ফার্স্ট লেডি আসমা আল আসাদের নাম। একজন প্রাক্তন ব্যাংকার হয়েও সিরিয়ায় আসা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তার অর্থ দেখভাল করতেন তিনি। এছাড়া রাশিয়ায় অর্থ পাচারের পরিকল্পনাতে মুখ্য ভূমিকা পালন করেছে আসাদের মামাতো ভাই মাখলুফ এর পরিবার। দামেস্ক থেকে রাশিয়ায় এই অস্বাভাবিক অর্থ প্রেরণ প্রমাণ করে যে রাশিয়া আসাদের গুরুত্বপূর্ণ মিত্র ছিল এবং মস্কোর সামরিক সহায়তায় আসাদের শাসন দীর্ঘস্থায়ী হয়েছিল। এ কারণে বাশার আল আসাদও রাশিয়ার প্রতি কৃতজ্ঞ ছিলেন। আর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন সিরিয়ার জন্য অর্থ জমা রাখার অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হয়েছিল রাশিয়া। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 1974 সালের 27 জুন ঘড়িতে সময় সকাল 11টা ঢাকা বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। বাংলাদেশের মাটিতে পা রাখেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। স্বাধীনতার ঘোর বিরোধী এই রাষ্ট্রনেতার জন্য বিছানো হয় লাল গালিচা। ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও সেটা স্বীকার করতে পাকিস্তান নিয়েছিল 2 বছরের বেশি সময়। অথচ সেই সময়ের পাক প্রধানমন্ত্রীকে কেন এত আয়োজন করে বরণ করেছিলেন শেখ মুজিব? আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাধীন দেশ হিসাবে 1972-এর মাঝামাঝি সময়ের মধ্যেই সোভিয়েত ও পশ্চিমাপন্থী দেশগুলোর স্বীকৃতি পায় বাংলাদেশ। তবে 72 থেকে 75 সাল পর্যন্ত পাকিস্তানের হস্তক্ষেপের কারণে জাতিসংঘের সদস্যপদ লাভ ও বিভিন্ন ইসলামিক দেশের স্বীকৃতি পেতে বিরোধিতার মুখে পড়ে ঢাকা। কিন্তু 1974 সালে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করার মাত্র 4 মাসের মাথায় রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ঢাকায় নামেন কোনো পাক প্রধানমন্ত্রী। কি ছিল ভুট্টোর সেই আগমনের উদ্দেশ্য? কূটনৈতিক সম্পর্ক তৈরিই কি ছিল আসল কারণ? তৎকালীন বিভিন্ন পত্রপত্রিকা ও প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, জুলফিকার আলী ভুট্টোর 3 দিনের রাষ্ট্রীয় সফরের প্রধান লক্ষ্য ছিল পাকিস্তান ও বাংলাদেশের মাঝে চলমান শত্রুতার মনোভাব দূর করা, অচলাবস্থার সমাধান ও সম্পর্ক স্বাভাবিক করা। 1971-এর গণহত্যা ও আগ্রাসনকে বেদনাদায়ক বলে আখ্যা দিয়ে সম্পূর্ণ দায় ভুট্টো চাপিয়ে দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন সামরিক শাসকদের উপর। 2 দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের আহ্বানও জানিয়েছিলেন তিনি। অথচ পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা রাষ্ট্রীয় সম্পত্তির ভাগ চাইলে সে ব্যাপারে রাজি হননি এই পাক প্রধানমন্ত্রী। কূটনৈতিক পদক্ষেপ কিংবা রাজনৈতিক কৌশল, এমন কোনো কারণেই হয়তো জুলফিকার আলী ভুট্টোকে সাদরে গ্রহণ করেছিল শেখ মুজিবের নেতৃত্বাধীন সরকার। তোপ দাগিয়ে তাকে গ্রহণ করা, তার সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ, পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজানো কিংবা স্মৃতিসৌধে তাকে নিয়ে যাওয়া, এসব কার্যক্রম আন্তর্জাতিক রীতির অংশ হলেও ভুট্টোকে সহজে নেয়নি এদেশের জনতা। বিমানবন্দরে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিল 71-এ নির্যাতনের শিকার ও স্বজনহারা মানুষ। এছাড়াও জাতীয় স্মৃতিসৌধে কালো পতাকা হাতে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল হাজারো জনতা। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটি সংবেদনশীল বিষয়। এই নিয়ে চলেছে নানা ধরনের রাজনীতি। বিশ্লেষকদের অনেকেই মনে করেন ভারতের সাথে আওয়ামী লীগের গভীর বন্ধুত্বের কারণে পাকিস্তানকে গুরুত্ব দেয়নি বাংলাদেশ। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর 2 দেশের বৈরী অবস্থান থেকে সরে আসা নিয়ে দেখা দিয়েছে ইতিবাচক নানা পদক্ষেপ। কিন্তু অতীতের গণহত্যা, মুক্তিযুদ্ধের ক্ষতিপূরণ, অবিভক্ত পাকিস্তানের সম্পদের ভাগাভাগি
অভিবাসী ও আটকে পড়া বিহারীদের পুনর্বাসন সহ অমীমাংসিত বিভিন্ন সমস্যার সমাধান না হলে ১৯৭৪ সালে ভুট্টোর সফরের মতোই বিফলে যেতে পারে নতুন সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ঐতিহ্যগতভাবে ভুটানের ভূখণ্ডের অংশ ডোকলাম, কিন্তু এই বিতর্কিত অঞ্চল নিয়ে বরাবরই উত্তেজনা বিরাজ করে চীন ও ভারতের মধ্যে। তবে সাম্প্রতিক সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডোকলাম মালভূমি অঞ্চলে চীনের উপস্থিতি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ভারতকে। ডোকলামে গত ৮ বছরে অন্তত ২২টি গ্রাম ও বসতি স্থাপন করেছে চীন। বুধবার ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্যাটেলাইটে ধারণ করা ভারত ভুটান চীন সীমান্ত লাগোয়া ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডের স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এসব গ্রাম নির্মাণের তথ্য নিশ্চিত হওয়া গেছে। ডোকলামের কাছাকাছি ভুটানের পশ্চিমাঞ্চলীয় ৮টি গ্রামের সবগুলোই কৌশলগত একটি উপত্যকায় অবস্থিত, যে উপত্যকার মালিকানা দাবি করে আসছে চীন। এই উপত্যকা থেকে ভারত সীমান্তের ওপর নজরদারি চালানো সহজ। গত ৮ বছরে এই এলাকায় ২,০০০-এরও বেশি আবাসিক বাড়ি তৈরি করেছে চীন। এছাড়া এসব গ্রামে চীনের সরকারি কর্মকর্তা, সীমান্ত পুলিশ এবং সামরিক কর্মীদেরও নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ডোকলামে নির্মিত চীনা এসব গ্রাম স্বাভাবিকভাবেই দিল্লির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ডোকলাম থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দূরত্ব ১০০ কিলোমিটারেরও কম। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে এই চিকেন স্নেক। ফলে ডোকলাম অঞ্চলে চীনের এমন তৎপরতা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর সার্বভৌমত্বকে হুমকিতে ফেলতে পারে। তবে ডোকলামে চীনের উপস্থিতি নিয়ে তেমন অস্বস্তি নেই ভুটানের। গত কয়েক বছরে ভুটানের ভূখণ্ডে চীনা সৈন্যের উপস্থিতি ও বসতি স্থাপনের অভিযোগ অস্বীকার করেছে ভুটান। এমনকি দেশটির সাবেক প্রধানমন্ত্রী লোটে শেরিং গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন ভুটানে চীনা স্থাপনা নেই। যদিও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় ডোকলাম ইস্যুতে ভুটানকে বেশ চাপে রেখেছে চীন। বিশেষজ্ঞদের মতে ডোকলামে চীনের ব্যাপারে ভুটান সরকার হস্তক্ষেপ না করলে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে তেমন বেগ পেতে হবে না চীনা সৈন্যদের। ২০১৭ সালে ডোকলামে চীনের অবকাঠামো ও সড়ক নির্মাণে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় ও চীনা সৈন্যদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। দুই দেশের সৈন্যরা ওই এলাকায় টানা ৭৩ দিন মুখোমুখি অবস্থানে ছিলেন। শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অচল অবস্থার অবসান হয়। তবে সাম্প্রতিক সময়ে ডোকলাম নিয়ে চীনের এমন কর্মকাণ্ডের জেরে দুই দেশের সীমান্ত উত্তেজনা কোন দিকে আগায় সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।